আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা সেন্ট পিটারবার্গ ওয়েল টার্মিনালের দৃশ্য দেখছেন। এটি রাশিয়ার বাল্টিক সাগর অঞ্চলের অন্যতম বৃহত্তম এবং সবথেকে আধুনিক জ্বালানি তেল স্থানান্তর কেন্দ্র। এটি সেন্ট পিটারবার্গ পোর্টের বৃহত্তম জাহাজ বোঝাইয়ের প্রতিষ্ঠানের কাজ করে 1995 সালে প্রতিষ্ঠিত এই টার্মিনালটি প্রায় 38 হেক্টরের বেশি এলাকায় বিস্তৃত। এই টার্মিনালটির বার্ষিক যে পরিশোধন ক্ষমতা সেটি প্রায় 12.5 মিলিয়ন টন বা 1,20,00,000 টনের বেশি, যা বাংলাদেশের মতো দেশের প্রায় 2 বছরের চাহিদা মেটাতে পারবে। এবং এর সুরক্ষিত চত্বরে তেল মজুদ রাখার জন্য প্রায় 32টি বড় সড় ট্যাঙ্ক রয়েছে। এই বিশাল তেলের টার্মিনালটি রাশিয়ার অভ্যন্তরীণ প্রধান রেলপথ এবং নদীপথের সঙ্গে সরাসরি যুক্ত, যা দেশের ভেতরের রিফাইনারিগুলো থেকে তেল সহজে বন্দরে নিয়ে আসে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও ভূ রাজনৈতিক সংকটের কারণে রাশিয়াকে তার তেলের বাজার পুনঃ নির্ধারণ করতে হচ্ছে। সেন্ট পিটারবার্গ টার্মিনালটি বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন যে অনিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ রয়েছে, রাশিয়ার পরিশোধিত তেল ও জ্বালানি তেল রপ্তানির প্রধান গেটওয়ে বা প্রবেশদ্বার হিসাবে কাজ করে। রাশিয়ার রাষ্ট্রীয় বাজেট এবং সামগ্রিক অর্থনীতিতে একটি বিশাল অংশ আসে জ্বালানি তেল বিক্রি রাজস্ব থেকে। এই টার্মিনালটি সচল থাকার অর্থ হল রাশিয়ার অর্থনীতিতে প্রতিদিন কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা আসার বিষয়টা নিশ্চিত থাকা, যা দেশের অভ্যন্তরীণ স্থায়িত্ব ও সামরিক খাতের যে ব্যয়ভার রয়েছে তা বহনে সরাসরি ভূমিকা রাখে। যদি কোনো কারণে কোনোভাবে সেন্ট পিটারবার্গের এই যে টার্মিনাল রয়েছে এখানে ইউক্রেন হামলা করতে পারে এবং এটি ধ্বংসপ্রাপ্ত হয়ে এটি যে তেল রপ্তানির বিষয় রয়েছে বন্ধ হয়ে যায়, রাশিয়া শুধু জ্বালানি সেক্টরেই বড় ধাক্কা খাবে বিষয়টা এরকম নয়, রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিতেও বড় ধাক্কা আসবে। যদি কোনোভাবে এখানে হামলা হয় তাহলে রাশিয়াকে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পুরো স্থিতিশীলতাকে আবার পুনর্মূল্যায়ন করতে হবে, কারণ এটি ইউক্রেনের কাছে একটি হাই ভ্যালুর টার্গেট। ইউক্রেন রাশিয়ার যে হাতে গোনা 2 থেকে 4টি টার্গেটে আক্রমণ করতে চায় তার মধ্যে অন্যতম একটি। এইবার ইউক্রেন এই শত শত কিলোমিটার দূর থেকে সফলভাবে সেন্ট পিটারবার্গের এই যে তেলের স্থানান্তরের টার্মিনাল রয়েছে তাতে হামলা করেছে। স্ক্রিনে বর্তমানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার মূল ভূখণ্ডের একেবারে গভীরে থাকা যে সেন্ট পিটারবার্গ ওয়েল টার্মিনাল রয়েছে সেখানে ইউক্রেন সফলভাবে শক্তিশালী হামলা করেছে এবং এই শক্তিশালী হামলার যে তীব্রতা সেটা এতটাই ছিল যে ওই টার্মিনালটি ধ্বংস হয়ে যাওয়ার পর বা সেখানে আগুন লাগার পর এর যে কালো ধোঁয়া রয়েছে পুরো সেন্ট পিটারবার্গের যে আকাশ রয়েছে অনেকটা কালো মেঘের মতো ছেয়ে ফেলেছে। পারমাণবিক হামলার পর ঠিক যেইভাবে আকাশ একেবারে দিনের বেলায়ও অনেকটা কালো মেঘে ছেয়ে যায়, এই হামলার কারণে এমনটা হয়েছে। ইউক্রেনের লং রেঞ্জের ড্রোনগুলো স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখলেন কিভাবে অনেকটা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো বাধা না পেয়ে এই শত শত কিলোমিটার গভীরে থাকা রাশিয়ার কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তেলের টার্মিনালে গিয়ে হিট করেছে এবং সুনির্দিষ্টভাবে এত দূর থেকে হিট করার ক্যাপাবিলিটির বিষয়টিও নতুন করে আলোচনায় আসছে। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা জানা যায় ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স SOF এবং সামরিক গোয়েন্দা সংস্থা HUR এবং আনম্যান্ড সিস্টেম ফোর্স এবং নিরাপত্তা সংস্থা SBU এই সকল প্রতিষ্ঠান যৌথভাবে একযোগে এই অভিযান পরিচালনা করেছে। দ্য মস্কো টাইমস তাদের প্রতিবেদনে বলছে শুধু ওয়েল টার্মিনাল নয়, একসঙ্গে রাশিয়ার অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ যে কুনশাউন্ড নৌঘাটি, লেনিগাদ অঞ্চলের যে বিসোটাক্স বন্দর আরেকটি লুকোয়ে টার্মিনালে এই ড্রোন আঘাত এনেছে। এক্স্যাক্টলি ইউক্রেনের ঠিক কতগুলো ড্রোন দিয়ে হামলা করা হয়েছে সেই বিষয়ে তথ্য প্রকাশ না করা হলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেন্ট পিটারবার্গের গভর্নর দাবি করেছেন যে তারা আকাশপথ থেকে আসা প্রায় 72টি ড্রোন ভূপাতিত করেছেন। তবে তারা টার্মিনালে ড্রোনের আঘাত এবং ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছেন, তবে কতগুলো ড্রোন হিট করেছে সেই বিষয়ে তারা তথ্য দেয়নি।
দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা অবিশ্বাস্য হামলা হিসাবে একে আখ্যায়িত করেছেন। ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি, এই টার্মিনালটি এবং যে কুসাউন্ড নৌঘাটির অবস্থান সেটি ইউক্রেনের নিয়ন্ত্রিত সীমান্ত থেকে প্রায় 850 থেকে সর্বোচ্চ 1000 কিলোমিটার ভেতরে। এত দূর অতিক্রম করে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়টি মোটেও সহজ কথা নয়। ইউক্রেনের ড্রোন প্রযুক্তির আধুনিকায়ন এবং যে তার ভয়াবহ সক্ষমতা রয়েছে এটি তারই প্রমাণ করে। দেখুন, ইউক্রেন এখন শুধু সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধও শুরু করেছে। ইউক্রেন এখন আর শুধু ফ্রন্টলাইনে যুদ্ধ করছে না, পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি কাজ করছে না রাশিয়ার বিরুদ্ধে। সেখানে ইউক্রেন সরাসরি ড্রোন হামলা দিয়ে রাশিয়ার আয়ের যে মূল উৎসগুলো রয়েছে তা ধ্বংস করে দিচ্ছে বা ধ্বংস করার চেষ্টা করছে। জেলেন্সকি এই হামলাগুলোকে দীর্ঘ পাল্লার যে ভৌত নিষেধাজ্ঞা রয়েছে তা বলে উল্লেখ করেছেন এবং 40 দিনের যে মিশন ঘোষণা করেছে রাশিয়ার বিরুদ্ধে সেই মিশন অব্যাহত থাকবে, তিনি এই ঘোষণাও কিন্তু সাথে সাথে দিয়েছেন। এখানে বলে রাখা ভালো, গতকালকেই রাশিয়া সরাসরি ইউক্রেনের ভেতর শক্তিশালী মিসাইল হামলা করেছে। আর এই হামলার পরপরই পাল্টা হামলার অংশ হিসাবে ইউক্রেনের পক্ষ থেকে এই শক্তিশালী হামলাগুলো করা হলো, যেটি পুরো যুদ্ধক্ষেত্রের যে বাস্তব চিত্র রয়েছে তা নতুন করে দৃশ্যপট পাল্টে দিয়েছে। দেখুন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যত দিন যাচ্ছে ততটাই শক্তিশালী এবং জটিল হচ্ছে। একটা সময় ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে কোনো গুলি করার বিষয়েও পশ্চিমা বিশ্বের অনুমতি নিত বা কৌশলগতভাবে চিন্তা করত। তবে এখন বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। রাশিয়ার এমন কোনো স্থান নেই যেখানে ইউক্রেন হামলা করতে পারে না বা হামলা করেনি। মোটামুটি সকল রিজনেই বলতে পারেন ইউক্রেন হামলা করেছে। আর এই বিষয়গুলো রাশিয়াকে তার সামরিক কৌশল পুনর্নির্ধারণের জন্য বর্তমানে ব্যাপক ভিত্তিতে কৌশলগত চাপ প্রয়োগ করছে। দেখুন, রাশিয়া ইউক্রেনের অন্তত বড় বড় 3 থেকে 4টি অঞ্চল দখল করেছে। সেই সকল অঞ্চলে নিজেদের সামরিক বাহিনীর উপস্থিতি ধরে রাখা এবং সামরিক সরঞ্জাম এবং ঘাঁটিগুলোর নিরাপত্তার জন্য সেখানে মোতায়েন করা হয়েছে S-400 এবং S-300 এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এখন নিজেদের মূল ভূখণ্ডের নিরাপত্তা প্রদানই চ্যালেঞ্জিং বিষয়। বিশেষ করে সেন্ট পিটারবার্গ বা মস্কোর মতো যে গুরুত্বপূর্ণ বড় শহর রয়েছে সেখানে ড্রোন হামলা হচ্ছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে অবশ্যই রাশিয়ার এই তার ইউক্রেনের ভেতর যে অধিকৃত অঞ্চল রয়েছে সেখানে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলোকে হস্তান্তর করে মূল ভূখণ্ডের নিরাপত্তার জন্য আনতে হবে এবং সেখানে যুক্ত করতে হবে। আর এমনটা করলে ফ্রন্ট লাইনের নিরাপত্তার বিষয়গুলো অনেকটাই কিন্তু বলতে পারেন অনিশ্চিত বা দুর্বল হয়ে পড়বে। তখন ইউক্রেনের টার্গেট হতে পারে যে ওই অঞ্চলে আবার পূর্ণভাবে তার নিজেদের যে কন্ট্রোল রয়েছে তার প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু করা। কৌশলটাই অনেকটা এরকম। মূল ভূখণ্ড যদি অনিরাপদ হয়ে যায় তখন রাশিয়ার এই ধরনের শক্তিশালী সিদ্ধান্ত নিতেই হবে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা সদস্য মূল ভূখণ্ডে আনতেই হবে। দেখার বিষয়ে যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হচ্ছে ইউক্রেন তত আস্তে আস্তে সামরিক শক্তিও অর্জন করছে। অপরদিকে রাশিয়াও কিন্তু শক্তিশালীভাবে নতুন বড় কোনো অঞ্চল এখন পর্যন্ত দখল করতে পারেনি। দেখার বিষয়ে রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থিতিতে কি সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।